আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। ৬টি আসন বড় লক্ষ্য। বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সামনে এখন ঠিক এমনই এক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের উত্তাল রাজপথ থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় বাস্তবতায় পৌঁছে যাওয়া এই পথচলা যেমন দ্রুত তেমনি জটিল। একদিকে তরুণ নেতৃত্ব, পরিবর্তনের প্রত্যাশা এবং তৃতীয় শক্তি হয়ে ওঠার স্বপ্ন, অন্যদিকে কঠোর সাংগঠনিক বাস্তবতা, জোট রাজনীতির আপোষ এবং আদর্শিক প্রশ্ন। ৬টি আসন জয়ের মধ্য দিয়ে এনসিপি যে আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজনীতির ময়দানে প্রবেশ করেছে তা নিঃসন্দেহে একটি অর্জন। কিন্তু এই অর্জন কি ভবিষ্যতে একটি শক্তিশালী স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে রূপ নেবে, নাকি বড় দলের ছায়াতেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল জাজিরার প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ২০২৪ সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক বিরল মুহূর্ত সৃষ্টি করেছিল। দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে যে গণ আন্দোলন গড়ে ওঠে তা দ্রুত সর্বস্তরের মানুষের সমর্থন পায়। সেই আন্দোলনের মুখ হয়ে ওঠেন তরুণ নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মতো ব্যক্তিত্বরা। তাদের ভাষণে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তীব্র সমালোচনা। সেই সময় অনেক তরুণ ভোটার, এমনকি রাজনৈতিকভাবে নিরাশ মধ্যবিত্তের একাংশ নতুন নেতৃত্বের মধ্যে সম্ভাবনার আলো দেখেছিল। কিন্তু রাজপথের ঐক্য আর নির্বাচনী রাজনীতির প্রতিযোগিতা এক জিনিস নয়। আন্দোলনের সময় বিভিন্ন দল, মত ও আদর্শের মানুষ একটি অভিন্ন লক্ষ্যে স্বৈরাচার বিরোধিতা নিয়ে একত্র হয়েছিল। কিন্তু দল গঠন মানে একটি নির্দিষ্ট আদর্শ, সাংগঠনিক কাঠামো, অর্থনৈতিক নীতি, সামাজিক অবস্থান এবং কৌশলগত দিক নির্দেশনা স্পষ্ট করা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর এনসিপি দাবি করেছিল যে তারা একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক এবং প্রজন্মভিত্তিক পরিবর্তনের দল। কিন্তু কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যায় জনসমর্থনের আবেগ থাকলেও এবং সেই আবেগকে ভোটে রূপান্তর করার মতো তৃণমূল কাঠামো তাদের ছিল না। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে এনসিপির সমর্থন নিম্ন একক অঙ্কে ঘোরাফেরা করছিল। ৩০০ আসনের সংসদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে বড় ধরনের ভরাডুবির ঝুঁকি ছিল। ফলে দলটি শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যায়। এই সিদ্ধান্তই এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয়। জামাত বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক দল হিসেবে দীর্ঘদিন ধরে ইসলামী আইনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে দলটি সংবিধানের অন্তর্ভুক্তিমূলক কাঠামোর প্রতি আনুগত্যের কথা বলেছে এবং নির্বাচনে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীও দিয়েছে, তবু তাদের অতীত ও অবস্থান নিয়ে বিতর্ক অব্যাহত। জোটের ফলে এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ৬টিতে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ২১২টি আসন পেয়ে ভূমিধ্বস বিজয় অর্জন করে এবং জামাত নেতৃত্বাধীন জোট পায় ৭৭টি আসন। এই ফলাফলে একদিকে এনসিপি সংসদে প্রবেশের সুযোগ পায়, অন্যদিকে স্পষ্ট হয়ে যায় তারা এখনও বড় শক্তি নয়, বরং জোট নির্ভর একটি ছোট অংশীদার। দলের ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ তীব্র হয়ে ওঠে। জোট ঘোষণার এক সপ্তাহের মধ্যে একাধিক জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের যুক্তি ছিল গণ অভ্যুত্থানের যে অন্তর্ভুক্তিমূলক চেতনা, নারী পুরুষ সমতা ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের যে আহ্বান, তা জামাতের সঙ্গে জোটের মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা শঙ্কা প্রকাশ করেন যে এতে এনসিপির মধ্যপন্থী ও উদারপন্থী সমর্থকরা বিচ্ছিন্ন হতে পারেন। কিন্তু দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ এই শঙ্কা উড়িয়ে দেন। তার বক্তব্য, এটি কেবল নির্বাচনী সমঝোতা, রাজনৈতিক একীভূত নয়, বরং সংসদে এনসিপি স্বাধীন অবস্থান বজায় রাখবে।
সমস্যা হলো বাংলাদেশের সংসদীয় রাজনীতির জোটের ভেতরে অবস্থান মানেই প্রায়শই বড় দলের কৌশলগত লাইনের সঙ্গে তাল মিলিয়ে চলা। বিরোধী শিবিরের ভেতরে ভূমিকা বণ্টনও সাধারণত জোট ভিত্তিক, ফলে সমালোচকদের মতে এনসিপি কাঠামোগতভাবে জামাতের সঙ্গে আবদ্ধ হয়ে পড়েছে। সাবেক নেতা অনিক রায় মন্তব্য করেছেন, জোটে থেকে বেরিয়ে আসার বাস্তব পথ এখন খুবই সংকীর্ণ। তার মতে জামাতের সমর্থন ছাড়া এনসিপি হয়তো একটি আসনও পেত না। এই বক্তব্য অবশ্য দলীয় নেতৃত্ব অস্বীকার করেছেন। এখানেই মূল প্রশ্ন, এনসিপি কি আদৌ একটি স্বতন্ত্র তৃতীয় শক্তি হয়ে উঠতে চায়, নাকি বাস্তব রাজনীতির চাপে বড় জোটের অংশ হিসেবেই টিকে থাকতে চায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি নতুন দলের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ থাকে: আদর্শিক স্পষ্টতা, সাংগঠনিক বিস্তার এবং অর্থনৈতিক টেকসই কাঠামো। এনসিপির ক্ষেত্রে এই তিনটি এখনও গঠনের পর্যায়ে। আদর্শিক প্রশ্নে এনসিপি নিজেদের কেন্দ্রপন্থী হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু বাংলাদেশে কেন্দ্রপন্থী মানে কি কেন্দ্র ডান নাকি কেন্দ্র বাম? অর্থনীতি, ধর্মনিরপেক্ষতা, সংখ্যালঘু অধিকার, নারীর অধিকার এসব বিষয়ে স্পষ্ট অবস্থান না নিলে ভোটারদের কাছে একটি দলের পরিচয় ঝাপসা হয়ে যায়। 2024 সালের আন্দোলনে যে বহুমাত্রিক ঐক্য গড়ে উঠেছিল তা মূলত একটি নেতিবাচক ঐক্য, অর্থাৎ বিরোধিতা ভিত্তিক। কিন্তু দল হিসেবে টিকে থাকতে হলে ইতিবাচক নীতিভিত্তিক ঐক্য প্রয়োজন। সাংগঠনিক বাস্তবতাতেও এনসিপি পিছিয়ে। বিএনপি ও জামাতের মতো দলগুলো দশকের পর দশক ধরে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শক্ত নেটওয়ার্ক তৈরি করেছে। তাদের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী শাখা সব মিলিয়ে একটি সমন্বিত কাঠামো রয়েছে। এনসিপির সেই পরিকাঠামো এখনও প্রাথমিক স্তরে। কিছু কিছু আসনে স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে তারা প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে, তবু তা ব্যতিক্রম হিসেবেই বিবেচিত। তবে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গণ অভ্যুত্থানের কারণে আবেগ এখনও পুরোপুরি ম্লান হয়ে যায়নি। তরুণ ভোটারদের মধ্যে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির প্রতি অসন্তোষ রয়েছে। যদি এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করে এবং উল্লেখযোগ্য সাফল্য পায়, তাহলে তারা নিজেদের শক্তি প্রমাণের সুযোগ পাবে। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি তৈরি হলে তৃণমূল সংগঠনও শক্তিশালী হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রজন্মগত পরিবর্তন। অনেক প্রতিষ্ঠিত দলে তরুণ নেতারা হতাশ বোধ করেন। দীর্ঘদিন একই নেতৃত্বের আধিপত্য, অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব এবং পৃষ্ঠপোষকতা নির্ভর রাজনীতি তাদের সীমাবদ্ধ করে রাখে। এনসিপি যদি সত্যিকার অর্থে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে এবং নেতৃত্বের স্বচ্ছতা বজায় রাখে, তাহলে তারা বিকল্প আকর্ষণ তৈরি করতে পারে। সংসদে 6 জন সদস্য থাকা ছোট সংখ্যা হলেও প্রতীকী গুরুত্ব কম নয়। এটি দেখায় যে রাজপথের আন্দোলন থেকে সংসদীয় রাজনীতিতে প্রবেশ সম্ভব। কিন্তু সংসদীয় কার্যক্রমে তাদের ভূমিকা কেমন হবে? তারা কি আলাদা নীতি প্রস্তাব আনবে, সংসদে স্বাধীন অবস্থান নেবে, নাকি জোটের সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকবে? সেই প্রশ্নের উত্তরই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৃতীয় শক্তির উত্থান সহজে হয়নি। দুটি প্রধান ধারার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নতুন শক্তি জায়গা করে নিতে গেলে দীর্ঘমেয়াদী কৌশল প্রয়োজন। 6টি আসন সেই দীর্ঘ পথের সূচনা হতে পারে, আবার ভুল কৌশলে সেটি শেষ সাফল্য হয়ে থাকতে পারে। অধিকাংশ তরুণরা এখনও আশাবাদী। তাদের কাছে এনসিপি কেবল একটি দল নয়, বরং একটি প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতীক। তারা বিশ্বাস করেন, আমরা রাস্তায় শুরু করেছি, এখন সংসদে আছি, ফিরে যাব না। কিন্তু রাজনীতি কেবল প্রতীক দিয়ে চলে না, চলে সংগঠন, নীতি, জোট ও বাস্তবতার হিসেব দিয়ে। অতএব এনসিপির সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো আত্মপরিচয় স্পষ্ট করা। তারা কি আদর্শিকভাবে দৃঢ়, সাংগঠনিকভাবে বিস্তৃত এবং কৌশলগতভাবে স্বাধীন হতে পারবে, নাকি জোট রাজনীতির বাস্তবতায় নিজেদের সীমিত ভূমিকা মেনে নেবে? 6টি আসন হয়তো ছোট সংখ্যা, কিন্তু সেখান থেকে নির্ধারিত হবে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় রচিত হবে, নাকি ইতিহাসের আরেকটি ক্ষণস্থায়ী পরীক্ষা হিসেবেই এটি স্মরণীয় থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।